প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। পলিটেকনিক সিরিজের ম্যাথমেটিক্স 2 ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে ম্যাথমেটিক্স 2 এর অধ্যায় 11 অর্থাৎ অনির্দিষ্ট যোজিত ফল বা ইন্টিগ্রেশন চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টার যেটা সেইটা নিয়ে আমরা আলোচনা করব। এবার দেখো বড় প্রশ্নের মধ্যে একটা sin স্কয়ার x এত এর মান নির্ণয় করো, এরকম প্রশ্ন থাকবে। বড় প্রশ্ন বা অনির্দিষ্ট যোজিত ফল নির্ণয় করো এরকম লেখা থাকে। আচ্ছা, যাই লেখা থাকুক না কেন এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। মেইন কাজ হবে ইন্টিগ্রেশন করা। আচ্ছা, ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে আমরা সবসময় চিন্তা করব যে এই ফাংশনটাকে ভেঙে বা সিম্পলিফাই করে ছোট ফাংশন তৈরি করা যায় কিনা। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, দেখো এখানে sin স্কয়ার x, আমরা তো সূত্র জানি, একটা সূত্র জানি কি ইন্টিগ্রেশন sin x dx, অর্থাৎ সোজা স্কোয়ারের সূত্র জানি না। এটা সমান আমাদের কি ছিল মাইনাস cos x। তাহলে এই সাইন স্কোয়ার সমান আমরা সরাসরি সূত্র ফেলতে পারবো না। তাহলে কি করব, এইটাকে আমরা ভেঙে দেখবো যে এরকম সোজা কোনো ফাংশনে তৈরি করা যায় কিনা, সিম্পলিফাই করা যায় কিনা। ওকে, তাহলে এখানে আমরা লিখি সমাধান ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার x dx। তাহলে এখানে আগে আমরা এটা সিম্পলিফাই করব। আচ্ছা, সাইন স্কোয়ার থিটা আমরা সূত্র জানি 1 মাইনাস cos 2x সমান 2 সাইন স্কোয়ার x। আচ্ছা, এইটা আমাদের একটা সূত্র ছিল, ত্রিকোণমিতির সূত্র 1 মাইনাস cos 2x সমান সূত্র ছিল 2 সাইন স্কোয়ার x। তাহলে দেখো তো এইখানে কোনোভাবে আমরা 2 সাইন স্কোয়ার x লিখতে পারি কিনা। 2 সাইন স্কোয়ার x লিখতে চাইলে আমরা একটা এক্সট্রা হাফ নিয়ে নেব এবং তার সাথে একটা 2 নিয়ে নেব সাইন স্কোয়ার x। আচ্ছা, এক্সট্রা হাফ নিলাম কেন, এখানে যেহেতু একটা 2 নিয়েছি এই 2কে বাদ দেওয়ার জন্য এক্সট্রা একটা হাফ নিয়ে নিলাম। তাহলে এখানে আমরা কি পাচ্ছি dx। এই হাফটাকে আমি বাইরে বের করে দিলাম কারণ এটা যেহেতু আমাদের কনস্ট্যান্ট মান সেহেতু বাইরে থাকবে এটা। এবং এই 2 সাইন স্কোয়ার x এর পরিবর্তে আমরা কত লিখতে পারি, 1 মাইনাস cos 2x। দেখো ত্রিকোণমিতিক ফাংশনে কিন্তু এইখানে cos সাইন কজের যেহেতু আমাদের স্কোয়ারের বা পাওয়ার দেওয়া কোনো সূত্র নাই, যার কারণে এটাকে ভেঙে আমরা সিম্পলিফাই করে নিলাম। দেখো এখন কিন্তু আমাদের কজের পাওয়ার আসে নাই, সরাসরি একটা cos x এর জায়গায় 2x আছে। এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করা মানে 1কে একবার ইন্টিগ্রেশন করতে হবে, মাইনাস cos 2xকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি এটাকে ভেঙে করে দিচ্ছি। তার মানে এখানে আসবে কত, হাফ ইন্টু 1 ইন্টু ডিএক্স, তার মানে শুধু ডিএক্স, মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন cos 2x dx। ওকে, প্রত্যেকটা অংশের সাথে যেহেতু এটা হাফ সামনে আছে তার মানে দুইটা অংশের সাথে গুণ আকার আছে, তাই দুটো অংশের সাথে দিয়ে দিলাম। তাহলে হাফ ইন্টু কোনো কিছু যদি না থাকে তাহলে সেটাকে ইন্টিগ্রেশন করা মানে আমরা পাই কি x, যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করি সেটাই পাই, মাইনাস হাফ ইন্টু cos x কে ইন্টিগ্রেশন করা মানে হলো সাইন 2x। কারণ x এর সাথে কোনো কিছু যদি গুণ আকারে থাকে সেটাকে আমরা কি আকারে লিখবো, ভাগ আকারে লিখে দেবো, তাহলে 2। ওকে, এই 2টা কিন্তু সবগুলোর সাথে ভাগ আকারে আছে। এখন এটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে 1 ডিভাইডেড 2x। আচ্ছা, এখানে একটা প্লাস সি দিতে হবে কারণ কি প্রত্যেকটা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা একটা প্লাস সি নিব, মাইনাস এখানে আসবে কত 1 ডিভাইডেড 4 সাইন 2x প্লাস সি। তাহলে এটা হবে অ্যান্সার এই প্রশ্নে। দেখো এই প্রশ্নটাতে আমাদের যেটা দেওয়া আছে সাইন 5x সাইন 3x dx, এটার মান নির্ণয় করতে হবে। আচ্ছা, এটা ইকুয়াল হট। আচ্ছা, এই মান আমরা বের করব। এখন এখানে দেখো সাইন 5x সাইন 3x dx দেওয়া আছে। তাহলে এটাকে আমরা যদি দুইটা জিনিস চিন্তা করি, একটা হচ্ছে সাইন এ সাইন বি এরকম যদি চিন্তা করি তাহলে কিন্তু এখানে একটা ত্রিকোণমিতিক সূত্র চলে আসবে। 2 সাইন এ সাইন বি সমান সূত্র আছে, 2 সাইন এ সাইন বির সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে এটা কিন্তু আমরা ভেঙে লিখতে পারবো। এখানে দুইটা ফাংশন ভেঙে কেন লিখবো, এখানে দেখো দুইটা ফাংশন একসাথে আছে। এটার ক্ষেত্রে আমরা কি করব, দুইটা ফাংশন তো একসাথে আমরা ভাঙতে পারবো না বা ইন্টিগ্রেশন করতে পারবো না। এর কারণে কি করব, এটাকে ভেঙে দেখবো যে সিম্পলিফাই করা যায় কিনা, এটাকে সিম্পলিফাই করে যোগ বিয়োগ আকারে নিয়ে আসা যায় কিনা। যদি যোগ বিয়োগ আকারে নিয়ে আসা যায় সেই ক্ষেত্রে আমরা এটাকে যোগ বিয়োগ আকারে নিয়ে আসবো, আর যদি তা না করা যায় সেক্ষেত্রে আমরা ইউভির সূত্র ব্যবহার করব। যেহেতু এটা সাইনের দুইটা সাইন আছে তার মানে এটাকে আমরা চাইলে যোগ বিয়োগ আকারে নিতে পারবো, সেটা হলো ত্রিকোণমিতির যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো ব্যবহার করে। আচ্ছা, দেখো আমরা ত্রিকোণমিতিতে দেখেছিলাম এরকম সূত্র 2 সাইন এ সাইন বি, এটা সমান সূত্র ছিল কি cos a প্লাস বি এ মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। আচ্ছা, এই সূত্রটা আমরা দেখেছিলাম ত্রিকোণমিতির চ্যাপ্টারে। 2 সাইন এ সাইন বি ইকুয়াল cos a মাইনাস বি মাইনাস cos
এ প্লাস বি। আচ্ছা, এইটা যদি আমরা লিখতে পারি তাহলে কিন্তু এখানে আমরা খুব সহজেই যোগ বিয়োগ আকারে নিয়ে আসতে পারবো এই সাইন 5x সাইন 3xকে। আচ্ছা, আমরা সমাধান আকারে সরাসরি চলে যাই। সমাধান ইন্টিগ্রেশন সাইন 5x ইন্টু সাইন 3x এবং dx। তাহলে এইটা সমান আমরা কি করব, এবার এই 5xকে আমরা a এবং 3xকে যদি আমরা b চিন্তা করি তাহলে এখানে কিন্তু সাইন a সাইন b এটা চলে আসছে, এবং এর সামনে যদি একটা আমরা 2 নিয়ে আসতে পারি তাহলে কিন্তু এখানে আমরা সরাসরি 2 সাইন a সাইন b সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এর জন্য আমরা কি করব, প্রথমে একটা হাফ নিয়ে নেব এবং এখানে একটা 2 নেব। তাহলে এই 2 এবং হাফ কেটে গেলে আমাদের আগের লাইনটা আবার ফিরে আসে। তাহলে এখানে পাচ্ছি কত, সাইন 5x ইন্টু সাইন 3x। 5xকে a এবং 3xকে এবার আমরা b চিন্তা করব। তাহলে dx ইকুয়াল হাফকে যদি আমি বাইরে পাঠিয়ে দিই এবং ইন্টিগ্রেশন চিহ্ন দেই তাহলে সেই ক্ষেত্রে এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। তাহলে এটা সমান সূত্র আমাদের কি ছিল, cos a মাইনাস b। a বলতে এখানে কত, 5x মাইনাস b মানে 3x, এবার মাইনাস cos 5x প্লাস 3x। এটা ছিল আমাদের সূত্র, এবং এখানে a বলতে 5x এবং b বলতে 3x ধরে নিয়ে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, এবং শেষে আছে আমাদের একটা dx। তাহলে এখানে হাফ ইন্টিগ্রেশন, এখানে আছে cos 5x মাইনাস 3x মানে কত আসছে, 2x, এবং মাইনাস এখানে 5x প্লাস 3x মানে আসছে কত, cos 8x। এবং এটা অবশ্যই কিন্তু ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, কারণ ব্র্যাকেটের মধ্যে না লিখলে কিন্তু এখানে এই ইন্টিগ্রেশন চিহ্নটা দুইটাতে বোঝা যাবে না, যে কোনো একটাতে বোঝা যাবে। অর্থাৎ প্রথমে থাকলে তখন আমরা মনে করবো যে শুধু প্রথম অংশটাতে আমাদের ইন্টিগ্রেশনটা আছে, আর ব্র্যাকেট দেওয়া মানে বুঝবো যে পুরোটাতে আমাদের ইন্টিগ্রেশন আছে। তাহলে এখানে আমরা dx দিলাম, এবং এর মানে হলো যে আমরা cos 2xকে একবার ইন্টিগ্রেশন করব মাইনাস সাইন 8xকে আবার ইন্টিগ্রেশন করব, cos 8xকে আবার ইন্টিগ্রেশন করব। তাহলে এই হাফটাকে রেখে দিলাম, রেখে দিয়ে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, এবং cos 2xকে যদি আমি ইন্টিগ্রেশন করি সেই ক্ষেত্রে পাবো হলো সাইন 2x, এবং x এর সাথে যা থাকবে সহগ হিসেবে সেটাকে আমরা কি করব, ভাগ আকারে লিখে দেব। ওকে, এবার মাইনাস cos 8xকে যদি আমরা ইন্টিগ্রেশন করি সেই ক্ষেত্রে পাবো সাইন 8x, এবং এর সাথে যেহেতু সহগ আকারে 8 আছে এটাকে ভাগ আকারে লিখে দেব, এবং সর্বশেষ একটা প্লাস c লিখে দেব, কারণ প্রত্যেকটা অনির্দিষ্ট যৌগজের ক্ষেত্রে আমরা কি করব, প্লাস c লিখে দেবো। এবং নির্দিষ্টর ক্ষেত্রে কিন্তু এখানে c লেখার প্রয়োজন হবে না, সেটা হচ্ছে পরবর্তী চ্যাপ্টারে, এবং কারণ কি ওইখানে c এর একটা ভ্যালু আমরা পেয়ে যাব। তাহলে এটা হবে আমাদের এই প্রশ্নের উত্তর, এখানে আমাদের অ্যান্সার লিখে দিলে হয়ে যাবে, অথবা এখান থেকে তুমি চাইলে আরও কমন নিয়ে লিখতে পারো। এখানে 2টা কমন নিলে এখানে 1/4 হবে, অথবা এখান থেকে 8টা কমন নেওয়া যায়, সেক্ষেত্রে আরও ভেঙে লেখা যায়, তোমরা যে কোনোভাবে লিখে দিলেই হবে। তো এটা ছিল এই প্রশ্নের উত্তর। এখন যে প্রশ্নটা দেখব এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, দেখো বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে তোমাদের। তো এটা আগে আমরা লিখে নিই সমাধান। আমাদের দেওয়া আছে কি, ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 4x dx এর মান নির্ণয় করো, বা এর সমাকলিত মান নির্ণয় করো, বা যাই বলো না কেন, যোজিত ফল নির্ণয় করো, এরকম বলা থাকতে পারে, অথবা শুধু মান নির্ণয় করো এরকম বলা থাকতে পারে। তো এই ক্ষেত্রে দেখো আমাদের সাইন টু দি পাওয়ার 4x, আমরা নর্মালি সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে কি পাই, দেখো ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, এটা সমান আমরা কি জানি, মাইনাস কজ এক্স প্লাস একটা সি। ওকে, তাহলে মাইনাস কজ এক্স হচ্ছে সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে পাই মাইনাস কজ এক্স, কিন্তু এখানে আছে কি সাইন টু দি পাওয়ার 4x। ওকে, সাইন টু দি পাওয়ার 4x এর কিন্তু সরাসরি কোনো সূত্র নেই। আচ্ছা, আমরা এটা করতে পারি যে সাইন এক্সকে আমরা এক্স চিন্তা করে তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র ফেলতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে একটা ঝামেলা হবে, সেটা হলো আবার সাইন টু দি পাওয়ার 3 চলে আসবে, সাইন টু দি পাওয়ার 5 চলে আসবে। কারণ হলো আমরা জানি কি এক্স টু দি পাওয়ার এনকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড এন প্লাস 1, তো সেক্ষেত্রে আরও ঝামেলা হবে। তো আমরা কি করব, এই সাইন টু দি পাওয়ার 4x এটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করব, ভেঙে পাওয়ারটাকে সবসময় সরিয়ে ফেলার চেষ্টা করব। যেমন এখানে পাওয়ার 4 আছে, এই 4টাকে আমরা কোনোভাবে সরাতে পারি কিনা অন্য কোনো ফর্মুলা ফেলে। তো এই জন্য আমরা কি করব, এই সাইন এক্সকে সাইন টু দি পাওয়ার 4xকে আগে আমরা ভেঙে নিব, অর্থাৎ ত্রিকোণমিতিক যে ফাংশন রয়েছে ত্রিকোণমিতিক ফাংশন হিসেবে এটাকে ভেঙে নিব। তাহলে আমরা প্রথমেই লিখতে পারি যে সাইন টু দি পাওয়ার 4x এইটা সমান আমরা কি লিখতে পারি, দেখো আমি যদি এটাকে এইভাবে ভেঙে লিখি সাইন স্কোয়ার এক্স তার উপরে স্কোয়ার, এটা কিন্তু লেখা যায় সাইন টু দি পাওয়ার 4 মানে সাইন টু দি পাওয়ার 4 মানে কি বোঝাবে, যে সাইন এক্সের উপরে পাওয়ার 4। তাহলে এইটাকে আমরা ভেঙে লিখলাম স্কোয়ার, তারপরে আবার স্কোয়ার দিলাম, এবং এইখানে আমি একটা হাফ নিব, নিয়ে তার সাথে একটা 2 গুণ করে দেব, তাহলে হাফ এবং 2 কেটে যাবে, এবং এর সাথে সাইন স্কোয়ার এক্স,
তারপর স্কোয়ার দিয়ে দেবো। কারণ কি, আমরা একটা সূত্র জানি, ত্রিকোণমিতির একটা সূত্র, সেটা হলো 2 sin স্কোয়ার এক্স সমান একটা সূত্র রয়েছে। সেই সূত্রটা আমি এইখানে লিখে দিচ্ছি, 2 sin স্কোয়ার এক্স সমান 1 মাইনাস cos 2x। এটা হলো সূত্র। তো 2 sin স্কোয়ার এক্সের পরিবর্তে তার মানে 1 মাইনাস cos 2x, অর্থাৎ এই যে স্কোয়ারটা কিন্তু আমাদের একটা উঠে যাচ্ছে, এটা কিন্তু তুলে দিতে পারি খুব সহজে। এবং এইখানে এক্সট্রা করে এই কারণে 2 নিলাম, এবং সেই 2কে যেন ভেঙে লিখতে পারি, অর্থাৎ আগের লাইনটা ফিরে পাই, সেই জন্য এখানে একটা হাফ নিয়ে নিয়েছি। তাহলে এই হাফটাকে যদি আমি বাইরে বের করে দিই, হাফের উপরে কিন্তু স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটাকে যদি হাফকে বাইরে বের করে তারপরে যদি স্কোয়ার দিই, সেক্ষেত্রে আমরা কত পাবো? 1/4। এবং এই 2 sin স্কোয়ার এক্স এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস cos 2x, এবং তারপরে আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম। এখন দেখো, তাহলে 1/4 যেমন আছে তেমনই রেখে দিলাম। রেখে এবার 1 মাইনাস cos 2xটাকে 2x তারপরে হোল স্কোয়ার আছে, তার মানে এটা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রটা কিন্তু আমরা এখানে ফেলতে পারি। তাহলে এখানে দেখো a মাইনাস b হোল স্কোয়ার সূত্র কী হবে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার বলতে 1 স্কোয়ার, তাহলে 1টা যেমন আছে আমি তেমনই রেখে দিলাম, মাইনাস 2ab বলতে এখানে cos 2x। ওকে, 2a বলতে 1টা আমি লিখলাম না, তাহলে 2 cos 2x প্লাস b স্কোয়ার মানে কি আসবে? cos স্কোয়ার 2x। আমাদের এই স্কোয়ারটা উঠে গেল, কিন্তু এখানে আবার কজের উপরে একটা স্কোয়ার চলে আসলো। তাহলে এই কজের স্কোয়ারটাকেও আমরা সোজা করে লিখব। সেই ক্ষেত্রে এখানে আমরা এই 1/4টা যেমন আছে তেমনই রেখে দিলাম, রেখে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তাহলে 1 মাইনাস 2 cos 2x প্লাস, এখানে আমরা আর একটু ভেঙে লিখব। সেই ক্ষেত্রে এখানে আমরা কি লিখতে পারি? আগের মতোই হাফ ইন্টু 2 cos স্কোয়ার 2x। আচ্ছা, এটাকে একটু সাজায় লিখলাম, কারণ এইখানে আমাদের আর একটা সূত্র রয়েছে, 2 cos স্কোয়ার x, এইটা সমান সূত্র হলো 1 প্লাস cos 2x। অর্থাৎ এই cos স্কোয়ারের সাথে যদি x থাকে, তাহলে এইখানে 1 প্লাস cos এর সাথে থাকবে 2x। তার মানে এখানে যদি আমি cos স্কোয়ারের সাথে 2x থাকে, তাহলে 1 প্লাস cos x, এখানে 2x এর জায়গায় কত হবে? 4x হবে, অর্থাৎ ডাবল হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি এর আগেও এরকম সূত্র বলেছি। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমি কি পাবো? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, 1 মাইনাস 2 cos 2x প্লাস এখানে হাফ রেখে দিলাম। তাহলে 2 cos স্কোয়ার 2x এর পরিবর্তে আমরা কি লিখব? এখানে লিখব হলো 1 প্লাস cos 4x। তাহলে সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম। এবার সবগুলো অংশ গুণ করে লিখব। তাহলে 1/4, এই 1/4 দ্বারা গুণ করা মানে কি 1/4 মাইনাস 2 ইন্টু 1/4 মানে কত আসবে? আচ্ছা, আমি লিখে দিচ্ছি, 1/4 ইন্টু 2 cos 2x প্লাস 1/4 ইন্টু 1/2, কারণ এটা এর সাথে গুণ আকারে আছে, এবং সেইটা আবার এই যে 1 এর সাথে গুণ হয়ে যাবে। অথবা আমি একবারে না লিখে এখানে আবারও লিখে দিচ্ছি, প্লাস cos 4x, এইভাবে লেখা যায়। তাহলে এটা সমান আমরা পাচ্ছি কত? 1/4 মাইনাস 1/2 cos 2x প্লাস 1/, এখানে 1/4 ইন্টু 1/2 মানে কত? 1/8। তাহলে 1/8টা 1 এর সাথে একবার গুণ হবে এবং cos 4x এর সাথে একবার গুণ হবে। তাহলে 1 এর সাথে গুণ হলে 1/8 প্লাস cos 4x এর সাথে গুণ হলে 1/8 cos 4x। এখন এইটাকে আমি একটু সাজিয়ে লিখবো, সেটা হলো যে 1/4, প্রথমে 1/4 রয়েছে এবং এই যে মাঝখানে একটা 1/8 রয়েছে, দুইটা যেহেতু সংখ্যা, এই দুটাকে এক করে দিলে আমরা কি লিখতে পারি? দেখো, এটা চাইলে এখানে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো, অথবা হাতে সাইডে আমরা লিখে নিয়ে এটা হিসেব করতে পারি। 1/4 প্লাস 1/8, এটা সমান লেখা যায়, এর লসাগু আসে 8। তাহলে এখানে 4 মানে 2 প্লাস এখানে থাকে 1, তাহলে 3/8। তার মানে এই 1/4 প্লাস 1/8 সমান আমরা লিখতে পারি 3/8 মাইনাস হাফ cos 2x প্লাস 1/8 cos 4x। আচ্ছা, এই অংশ আমরা ভেঙে নিলাম হচ্ছে ত্রিকোণমিতির যে ম্যাথগুলো থাকে সেই যেভাবে সলভ করি, সেই সলভ অনুসারে আমরা sin টু দি পাওয়ার 4x-কে ভেঙে আমরা পেলাম কি 3/8 মাইনাস হাফ cos 2x প্লাস 1/8 cos 4x। এইবার আমরা এই অংশটাকে এই যে ইন্টিগ্রেশন করব, অর্থাৎ এই যে ইন্টিগ্রেশন চিহ্ন নিয়ে তারপরে এই পুরো অংশটা থেকে একটা মান নির্ণয় করব, এবং সেটা হবে এই প্রশ্নের অ্যান্সার। তাহলে এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে পরের স্লাইডে চলে যাব। আচ্ছা, এটা এখানে এখন আমরা লিখতে পারি যে প্রশ্নে যেটা দেওয়া ছিল, অতএব
ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 4x dx, এটা সমান আমরা কি লিখতে পারি, ইন্টিগ্রেশন 3/8, এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম, মাইনাস হাফ cos 2x প্লাস 1/8 cos 4x, অর্থাৎ ওই পাশে সাইন টু দি পাওয়ার 4x সমান যেটা পেলাম সেটা লিখে দিলাম এবং এখানে একটা dx হবে। এই ইন্টিগ্রেশন চিহ্ন এরকম যোগ বিয়োগ আকারে কোনো মান দেওয়া থাকলে, মানে অংশ দেওয়া থাকলে, তার প্রত্যেকটা অংশে আমাদের ইন্টিগ্রেশন চিহ্ন হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি ইন্টিগ্রেশন চিহ্ন প্রত্যেকটা অংশে দিতে পারি, অথবা আমি একবার ইন্টিগ্রেশনও করে দিতে পারি। আমি এখানে বোঝার সুবিধার জন্য প্রত্যেকটাতেই আমি ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিব। তাহলে dx, এবং dxটাও প্রত্যেকটার সাথেই যাবে, মাইনাস ইন্টিগ্রেশন হাফ cos 2x dx প্লাস 1/8 ইন্টিগ্রেশন চিহ্ন cos 4x dx। ওকে, যেহেতু 3/8টা কনস্ট্যান্ট মান, এখানে কোনো x নাই, যার কারণে 3/8টাকে আমি সামনে লিখে দিলাম। এবং আমরা জানি কি, কোনো কিছু যদি না থাকে, শুধু dx থাকে, সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা পাই কি, এখানে শুধু x হবে। ওকে, মাইনাস, কারণ সূত্র ছিল এরকম, আমি একটা সূত্র লিখে দিচ্ছি, dx এটা সমান হলো শুধু x। ওকে, সেই xটা লিখে দিলাম, মাইনাস এখানে যেহেতু একটা হাফ রয়েছে, হাফটাকে বাইরে বের করে দিলাম, এবং cos 2x সমান আমরা জানি কি sin 2x, এবং যেহেতু এটা x না সরাসরি, আমরা তো cos x এর সূত্র জানি, এখানে যেহেতু cos 2x, তাই x এর সাথে যে মানটা রয়েছে সেটাকে আমরা ভাগ আকারে লিখে দিব। ওকে, প্লাস এখানে 1/8টাকে বাইরে বের করে দিলাম, এবং cos 4x-কে যদি আমরা ইন্টিগ্রেশন করি সেই ক্ষেত্রে পাবো হলো sin 4x। ওকে, sin 4x ডিভাইডেড, এখানেও x এর সাথে যেহেতু একটা 4 রয়েছে, তাহলে 4টাকে আমরা ভাগ আকারে লিখে দেবো, এবং সর্বশেষ একটা কনস্ট্যান্ট মান লিখে দেব c। ওকে, এখানে সবগুলোর ক্ষেত্রেই আমরা যদি x এর সাথে যে কোনো কিছু থাকলে, মানে কোনো কনস্ট্যান্ট মান থাকলে বা ধ্রুবক মান থাকলে, বা এটাকে আমরা সহগ বলতে পারি, যে x এর সহগ যদি থাকে কোনো কিছু, তাহলে সেটাকে আমরা সবসময় ভাগ আকারে লিখে দিব। আচ্ছা, এটাকে যদি আমি সাজিয়ে লিখি সেই ক্ষেত্রে আমরা কত পাবো, 3/8x মাইনাস এই হাফ ইন্টু 2 মানে 1/4 sin 2x প্লাস 1/8 ইন্টু 1, এই যে 4 রয়েছে 1/4, তাহলে এটাকে গুণ করলে 1/32 sin 4x প্লাস c, এটাই হবে তোমাদের এই প্রশ্নের অ্যান্সার। তো এই প্রশ্নটা মূলত এই ত্রিকোণমিতির অংশটুকু আমাদের একটু মনে রাখতে হবে, যে sin টু দি পাওয়ার 4 অংশটাকে আমরা ভেঙে নিয়ে তারপর সেটাকে আমরা ইন্টিগ্রেশন করব। অর্থাৎ নর্মাল নিয়মের যে সূত্রগুলো রয়েছে ইন্টিগ্রেশনের, সেই সূত্রগুলো যদি আমরা অ্যাপ্লাই না করতে পারি, সেই ক্ষেত্রে আমরা ভিন্নভাবে একটু চিন্তা করব, যেমন আমরা এই sin টু দি পাওয়ার 4x এর ক্ষেত্রে চিন্তা করলাম। এই প্রশ্নটাতে দেখো দেওয়া আছে কি, 1/e⁻x প্লাস 1 dx এর মান নির্ণয় করো। তাহলে এইটার ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, প্রথমে যে অংশটা দেওয়া আছে আমরা এটা লিখে নিই আগে, 1/e⁻x প্লাস 1 dx। এই প্রশ্নটা একটু আমাদের মডিফাই করতে হবে, সরাসরি আমরা এটা সলভ করতে পারতেছি না। এটা যদি এরকম থাকতো যে e⁻x ডিভাইডেড e⁻x প্লাস 1, তাহলে খুব সহজেই আমরা সলভ করতে পারতাম। যেহেতু উপরে e⁻x নাই, আমাদের নিচে e⁻x প্লাস 1/e⁻x আছে, এই কারণে এটাকে আমরা একটু ভিন্নভাবে সলভ করবো। যাই হোক, এটা যেহেতু আমি এখানে লিখেছি, এই প্রশ্নটাও আমি এখানে সলভ করে দিচ্ছি। তাহলে এরকম যদি থাকতো e⁻x ডিভাইডেড e⁻x প্লাস 1, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতাম, এখানে একটা জিনিস ধরে নিতাম, সেটা হলো এই নিচের অংশটাকে আমরা এমনভাবে ধরে নিব যে নিচের বা উপরের যে কোনো কিছুকে এমনভাবে ধরবো যে সেটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের এর মধ্যে কোনো না কোনো ফাংশন পাওয়া যায়। যেমন আমি যদি এখানে লিখি যে ধরি e⁻x প্লাস 1 সমান z, এটা আমরা ধরে নিলাম। এবার আমরা উভয় পাশে ডিফারেন্সিয়েট করবো, আমরা ইন্টিগ্রেশনের মধ্যেও ডিফারেন্সিয়েট করতে পারি। সেই ক্ষেত্রে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, e⁻x-কে ডিফারেন্সিয়েট করলে আমরা e⁻x-ই পাবো, এবং এখানে 1-কে ডিফারেন্সিয়েট করলে পাবো কত, 0, যার কারণে আমরা e⁻x-টাই রেখে দেবো, এবং এই পাশে পাবো কি dz ডিভাইডেড dx, অর্থাৎ x এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে সেক্ষেত্রে পাবো dz ডিভাইডেড dx, এবং এটাকে আরেকটু সাজিয়ে লিখলে সেটা লেখা যায় e⁻x dx ইকুয়াল dz। আচ্ছা, এইভাবে লেখা যায়, অথবা সরাসরি এই মাঝখানের লাইন না লিখে সরাসরি এই লাইন লেখা যায়, অর্থাৎ যে পাশে x থাকবে সে পাশে dx, এবং যে পাশে z থাকবে সে পাশে dz লিখে দিলেই হবে। তার মানে দেখো e⁻x dx, এই যে এই e⁻x এবং dx, এই অংশটা আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া আছে, এখানে দেওয়া আছে, যার কারণে এটার পরিবর্তে আমরা dz লিখতে পারবো, এবং এই যে e⁻x প্লাস 1 এটার পরিবর্তে আমরা লিখতে পারবো z। তাহলে এই মানটা আমরা লিখে দিব। তাহলে এই e⁻x এবং dx এই অংশের পরিবর্তে আমরা লিখতে পারি dz ডিভাইডেড
এই দেখো e⁻x+1, এই e⁻x+1 সমান z, তাহলে আমরা সেই জেডটা লিখে দিলাম। ইন্টিগ্রেশনের একটা সূত্র জানি, 1/x কে ইন্টিগ্রেশন করা মানে log x পাওয়া। তাহলে এখানে 1/x বলতে এখানে z রয়েছে, z এবং dz রয়েছে, যার কারণে এখানে z এর চিন্তা করব। মানে আমাদের সূত্রটা ছিল এরকম 1/x dx, এটা সমান log x। ওকে, তাহলে এই সূত্রটাই কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করে আমরা কি লিখতে পারি, log z প্লাস এখানে c, এবং z সমান আমরা ধরেছিলাম কি e⁻x+1, তাই এখানে log e⁻x+1 প্লাস c, এটা হবে অ্যান্সার এই প্রশ্নের জন্য। মানে ছোট একটা প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে, এবং এই প্রশ্নগুলোই আবার দেখবো যে পরবর্তী চ্যাপ্টারেও রয়েছে, এবং সেই চ্যাপ্টারে একটু সংযোজন রয়েছে, কিন্তু এই পর্যন্ত দেখা যাবে আমাদের ম্যাথটা সলভ করতে হবে, তারপরে একটু অংশ বেশি করতে হবে। যাই হোক, সেটা আমরা পরবর্তী চ্যাপ্টারে দেখব। তো এই টাইপের ম্যাথগুলোতে আমাদের এরকম চিন্তা করতে হবে যে কোনো একটা ফাংশন, এখানে দুইটা ফাংশন, উপরে একটা ফাংশন নিচে একটা ফাংশন রয়েছে, এরকম কোনো একটা দুইটা ফাংশনের মধ্যে কোনো ফাংশনকে যদি ডিফারেন্সিয়েট করে অপর ফাংশনটা খুঁজে পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এভাবে ধরে নিব। ওকে, যাই হোক, এখন এই প্রশ্নের ক্ষেত্রে আসি, আমাদের প্রথম প্রশ্নের ক্ষেত্রে। এখানে e⁻x+1 আছে, কিন্তু উপরে e⁻x নাই, যার কারণে আমরা এইভাবে কিন্তু সলভ করতে পারতেছি না। এখন আমরা চেষ্টা করব যে এইরকম আকারের, অর্থাৎ এই যে আমরা যে প্রশ্নটা সলভ করলাম এখানে, এইরকম আকারের নিয়ে আসার এই প্রশ্নটাকে। তো এরকম আকারে নিয়ে আসতে চাইলে আমরা কি করব, এখানে দেখো, আমি যদি এই e⁻x কমন নেই এখান থেকে, তাহলে এখানে থাকে কত, 1, প্লাস এখানে শুধু 1 রয়েছে, তার মানে এখান থেকে e⁻x কমন নেওয়া মানে 1/e⁻x হয়ে যাওয়া। অর্থাৎ কোনো কিছু যদি কমন নেওয়া হয় এবং সেখানে যদি না থাকে, তাহলে সেটা 1/ আকারে লেখা যায়, অর্থাৎ ভাগ আকারে লিখে দেওয়া যায়। আচ্ছা, 1/ এটা dx। এবার এই e⁻x-কে আমি উপরে তুলে দেব। সেক্ষেত্রে e⁻x-কে যদি আমি সোজা করে লিখতে চাই, তাহলে উপরে গেলে সেটাকে আমরা কি লিখতে পারবো, e⁻−x। আচ্ছা, ডিভাইডেড 1 প্লাস এখানে 1/e⁻x আছে, তার মানে এই e⁻x-কে e⁻−x লেখা যায় dx। এবার দেখো, আমাদের কিন্তু এই যে আমরা ডান পাশে যে ম্যাথটা সলভ করেছি সেটার মতো বা সেই আকারে চলে আসছে। এখানে e⁻x আছে, এখানে চলে আসছে কি e⁻−x। তাহলে এখন আমরা কি করব, এইখানে ধরে নিব যে ধরি 1 প্লাস e⁻−x এইটা সমান হলো z। এখন আমরা কি করব, উভয় পাশে ডিফারেন্সিয়েট করব বা অন্তরীকরণ করব। তাহলে অন্তরীকরণ করলে আমরা 1কে অন্তরীকরণ করলে পাবো 0, প্লাস e⁻−x-কে অন্তরীকরণ করা মানে মাইনাস e⁻−x। ঠিক আছে, এই যে x এর সাথে একটা মাইনাস আছে, অন্তরীকরণের ক্ষেত্রে x এর সাথে কোনো কিছু থাকলে সেটা সামনে গুণ আকারে লিখতে হয়। তাহলে এখানে মাইনাস e⁻−x এবং এর সাথে একটা dx আসবে, ইকুয়াল এখানে হবে dz। তার মানে এই মাইনাস e⁻−x dx এটার পরিবর্তে dz লিখতে পারবো, অথবা e⁻−x dx এর পরিবর্তে লিখতে পারবো মাইনাস dz। এটাকে আমি আরেকটু সাজিয়ে লিখি, তাহলে e⁻−x dx এটা সমান মাইনাস dz, অর্থাৎ এই মাইনাসকে বাম পাশের মাইনাসকে আমি ডান পাশে পাঠিয়ে দিলাম। তার মানে এই e⁻−x dx এর পরিবর্তে আমরা লিখতে পারবো কি dz, এবং 1 প্লাস e⁻−x এর পরিবর্তে লিখতে পারবো z। তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমরা লিখতে পারি মাইনাস dz ডিভাইডেড z। কারণ কি, এই যে উপরে আমাদের কি রয়েছে e⁻−x এবং এর সাথে এই যে এখানে গুণ আকারে রয়েছে কি dx। তার মানে এই দুইটা মিলে আমরা লিখলাম হচ্ছে মাইনাস dz ডিভাইডেড 1 প্লাস e⁻−x সমান যেহেতু z ধরেছিলাম সেই জেডটা লিখলাম। ওকে, এবার z এর সাপেক্ষে আমরা কি করতেছি, ইন্টিগ্রেশন করতেছি z এর সাপেক্ষে। তাহলে 1/z এবং মাইনাস সামনে রয়েছে, সেই মাইনাসটাকে আমি সামনে লিখে দিলাম। এবার 1/z-কে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই, আমরা পাই হলো log z, প্লাস এখানে হবে আমাদের একটা c। এবার এই z এর মানটা আমরা বসিয়ে দেব, তাহলে সেই ক্ষেত্রে পাবো মাইনাস log z এর মান আমরা কি লিখছিলাম, 1 প্লাস e⁻−x প্লাস এখানে হবে c, এবং এটাই হবে অ্যান্সার। এই ছোট প্রশ্ন, কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে, 2টা বা 3টা প্রশ্ন একসাথে দিয়ে সেটা রচনামূলক প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসে।